অভ্যুত্থানের মালিকানা নিয়ে দাপট কথা বলতে পারবে কি বিরোধীরা? 1919 সালের 15ই জানুয়ারি রোজা লুক্সেমবার্গ নামে জার্মানির এক বিপ্লবী জার্মান ফ্রেইবকর্পসের ডানপন্থী আততায়ীর গুলিতে নিহত হন। তখন তার বয়স ছিল 47 বছর। মার্ক্সবাদী হলেও লেখক, দার্শনিক ও প্রবল যুদ্ধবিরোধী রাজনীতিবিদ রোজা ছিলেন কমিউনিস্ট পার্টির কঠোর সমালোচক। রাজনৈতিক মতাদর্শ ও যুদ্ধবিরোধী অবস্থানের কারণে তাঁকে কারাগারে থাকতে হয়েছে, শিকার হতে হয়েছে নির্যাতনের। যে কোনো গণতান্ত্রিক সমাজের জন্য রোজা এখনও এক জীবন্ত উদাহরণ। বরাবরই অন্যের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে রোজা ছিলেন আপোষহীন ও বদ্ধপরিকর। রোজা লুক্সেমবার্গ মনে করতেন কেবল নিজের দলের সমর্থকদের জন্য যে স্বাধীনতা, সেটি আসলে কোনো স্বাধীনতাই নয়। স্বাধীনতা হচ্ছে সার্বজনীন এবং বিশেষভাবে যারা ভিন্নভাবে কথা বলেন তাঁদের জন্য। রোজার এই ভাষ্য ধরেই বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী কবির সুমন তাঁর বিখ্যাত গান বিরোধীকে বলতে দাও গেয়েছিলেন। রোজা মনে করতেন একটা দেশ, একটা সমাজ কতটা গণতান্ত্রিক হয়ে উঠেছে তা বোঝার একটা প্রধান মাপকাঠি হলো ভিন্ন মতের মানুষেরা কতটা কথা বলার সুযোগ পান। আজ আমরা আলোচনা করব এই গণ অভ্যুত্থানের মালিকানা ও কেন একটা বিশেষ গোষ্ঠী এখনও সমাজে বিভাজন তৈরি করে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সেটা নিয়ে। ব্রিটিশ ও পাকিস্তানের ঔপনিবেশিকতা থেকে 24 বছরের মধ্যে দুবার স্বাধীনতা অর্জন করে এ ভূখণ্ডের মানুষ। 1971 সালে উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সামনে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সে সম্ভাবনাকে আমাদের পূর্বসূরি নেতারা হেলায় হাতছাড়া করেছেন। ব্রিটিশদের সেই ভাগ করো ও শাসন করো নীতিকে রাষ্ট্র ও রাজনীতির ভর কেন্দ্র করে তোলা হয়েছে বারবারই। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রবল সম্ভাবনা ও প্রচণ্ড শক্তি তৈরি হয়েছিল, বিভাজন হয়ে উঠেছিল তার জন্য ভয়াবহ এক আত্মঘাতী পরিণতি। অনিবার্যভাবে যেটা ডেকে এনেছিল 75-এর নিষ্ঠুরতম হত্যাকাণ্ড এবং বাংলাদেশের রাজনীতিতে সামরিকতন্ত্রের দীর্ঘ প্রভাব। দীর্ঘ আন্দোলনে সামরিক স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্রের দিকে যাত্রার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আমাদের রাজনীতিবিদেরা সেই সুযোগ নষ্ট করেছেন। সেই সঙ্গে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে সমাজকে ধীরে ধীরে মেরুকরণের দিকে ঠেলে দেওয়া হয়েছে। 2013 সালে গণজাগরণ মঞ্চকে ঘিরে এই বিভাজন চূড়ান্ত মেরুকরণের দিকে চলে যায়। মেরুর দুই প্রান্তে অবস্থান করা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে বিরোধী দল যাতে ক্ষমতায় না আসতে পারে সেই কৌশলই শুধু নেয়নি, বরং বিরোধীতে ঝাড়ে বংশে নিশ্চিহ্ন করার নীতিও বাস্তবায়ন করেছে। ফলে গণতন্ত্রের নামে ব্যক্তি শাসন থেকে আমাদের মুক্তি ঘটেনি। শেখ হাসিনার 15.5 বছরের শাসনকালে ব্যক্তি শাসন, স্বৈরতন্ত্র ও গোষ্ঠীভিত্তিক অর্থনীতি চূড়ান্ত রূপ নেয়। দুর্নীতি, লুটপাট, স্বৈর শাসন আড়াল করতে বিভাজনের রাজনীতি হয়ে উঠেছিল শেখ হাসিনা সরকারের প্রধান এক অস্ত্র। বিরোধী মতের কেউ কথা বলতে গেলে স্বাধীনতা বিরোধী তকমা লাগিয়ে কোণঠাসা করা হয়েছে। একের পর এক গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গায়েবী মামলা দিয়ে ভিন্ন মতকে দমন করা হয়েছে। এ কাজে অবলীলায় সামরিক, বেসামরিক, গোয়েন্দা সংস্থাকে নির্বিচারে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইন এবং কয়েকটি ধারা সংশোধনের মধ্য দিয়ে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মতকে দমন করার জন্য। ফেসবুকে পোস্ট ও লাইক দেওয়ার জন্য মামলা হয়েছে। বছরের পর বছর ধরে জেলে থাকতে হয়েছে অনেককে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের নিবর্তনমূলক আইন যা বিরোধী মতকে শায়েস্তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেটা সংস্কার কিংবা বাতিল করতে ইউনিস সরকার কেন এখনো কোনো পদক্ষেপ নেয়?
জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এই গণ অভ্যুত্থান সামাজিক বিভাজনকে মুছে দিয়ে নতুন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ও ক্ষমতার অংশীদার ছাড়া এই অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেনি? কার কি ধর্ম পরিচয়, কার কি লিঙ্গ পরিচয়, কার কি জাতি পরিচয়, সব মুছে ফেলে সবাই মিছিল ও রাজপথের মানুষ হয়ে উঠেছিলেন এই সময়। হাসিনার যে স্বৈরাচারী শাসন মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তার পুলিশ ও দলীয় বাহিনী যখন ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, তখন ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম সারা দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে স্বজন হত্যার প্রতিবাদে অভূতপূর্ব এক সংহতি। এই অভ্যুত্থানে যে 581 জন নিহত হয়েছেন, যে 31,000 মানুষ আহত হয়েছেন, তাতে ছাত্র, শ্রমিক, পথচারী, নারী, শিশু কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এবং পরে দেওয়ালে যে গ্রাফিতি আঁকা হয়, সেখানে সুস্পষ্টভাবে বিভাজনের বাংলাদেশকে পেছনে রেখে অন্তর্ভুক্তিমূলক এক সমাজের স্বপ্ন আঁকে আমাদের নতুন প্রজন্ম। ডিজিটাল নিরাপত্তা আইন হোক আর সাইবার নিরাপত্তা আইন হোক, দর্শনগত দিক থেকেই এই আইন নিবর্তনমূলক। এই আইনে মানহানিকে খুন, জখম, ধর্ষণের মতন ভয়াবহ ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। হাসিনা আমলে এই দুই আইনে সংবাদকর্মী, রাজনৈতিক কর্মী, আন্দোলন কর্মীদের সঙ্গে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন নিয়েও অংশীজনদের উদ্বেগ এখনো যায়নি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে এই আইনে খুলনা, পটুয়াখালী, চট্টগ্রামে মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তথা উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগেও মামলা হয়েছে। সমালোচনার পর আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। অথচ কেউ কেউ এখন ছাত্র অভ্যুত্থানের মালিকানা প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। শুরু থেকেই কেউ কেউ সেই পুরনো কৌশলে সমাজে বিভাজন তৈরি করতে কোমর বেঁধে লেগেছেন। সারা দেশে শিক্ষার্থীরা দেওয়ালে গ্রাফিতি আঁকতে পারলেও পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও বাধা দেওয়া হয়, ঢাকায় কোথাও কোথাও গ্রাফিতি মুছে ফেলা হয় কিংবা গ্রাফিতির উপর রং লেপে দেওয়া হয়। টানা কয়েক সপ্তাহ ধরে চলেছে দেশের বিভিন্ন এলাকায় মাজারের হামলা ও ভাঙচুর। রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংস্কার কিংবা অর্থনীতি, বেকারত্ব, জিনিসপত্রের মূল্যস্ফীতি, কূটনৈতিক সম্পর্ক, এইসব জরুরি প্রশ্নকে ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংস্কৃতিক লড়াইকে সামনে এনে বিভাজন তৈরি করা হয়েছে। সেই পুরনো ধারায় যাকে তাকে তকমা সেঁটে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কারণে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করতে হয়েছে সরকারকে। সত্যি বলতে এটা সরকারের জন্য একটা পিছু হটা। বিভাজনের রাজনীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে অর্থনীতিতে। 2 দশক আগেও চীন ও ভারতের অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা সমানে সমানে থাকলেও ভারতকে ছাড়িয়ে চীনের অনেক দূর চলে যাওয়ার বড় কারণ হলো চীনের সমাজে বড় কোনো বিভাজন নেই। সাংস্কৃতিক যুদ্ধ শেষ পর্যন্ত অতি ডানপন্থী রাজনীতির উর্বর প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। গণতান্ত্রিক সমাজ হয়ে ওঠার পূর্ব শর্ত হচ্ছে বিরোধীদের, ভিন্ন মতের মানুষদের কথা বলার স্বাধীনতা। জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদের সেই শিক্ষাটাকেই সামনে এনে দিয়েছে। আমরা যেন বিভাজনের রাজনীতিতে হারিয়ে গিয়ে সেই সম্ভাবনাকে হত্যা না করি।